প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে বিশ্ব পানি দিবস উপলক্ষে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় একটি বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে, বাদ যাবে না কেউ। তো আজকে আলোচনায় আমি সঞ্চালক হিসেবে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার ইফতেখার মাহমুদ রয়েছি, আর আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ওয়াটার এইড বাংলাদেশের হেড অফ পলিসি অ্যাডভোকেসি ডক্টর আবদুল্লাহ আল মুঈদ। আরও উপস্থিত রয়েছেন ওয়াটার এইড বাংলাদেশের ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মারজানা চৌধুরী। তো আজকের আলোচনায় আমরা মূলত বিশ্ব পানি দিবস উপলক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটটাই মূলত আমরা আলোচনা করব। এবারের পানি দিবসের আপনারা জানেন যে বিশ্বজুড়ে স্লোগান দেওয়া হয়েছে, বাদ যাবে না কেউ। তো বাদ যাবে না কেউ এই কথাটা আমরা বাংলাদেশের পরিস্থিতিতে যদি আমরা বুঝি, যে আমরা বাংলাদেশে জানি যে সুপেয় পানি, গৃহস্থ কাজে ব্যবহার্য পানি, সেচের পানি, শিল্পের পানি, এই সমস্ত পানির সরবরাহটা আমরা পাচ্ছি, কিন্তু সে পানিটা কতটুকু নিরাপদ, কতটুকু যথাযথভাবে পাচ্ছি সেটা নিয়ে একটি নানা প্রশ্ন রয়েছে, সেটার নিয়ে অনেক আলোচনা বিতর্ক রয়েছে। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আবদুল্লাহ আল মুঈদের কাছে যদি যাই, আমরা যদি জানতে চাই যে আসলে বাংলাদেশ তো পানির দেশ, এবং এখানে আমরা জানি আমাদের নদীতে পানি, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়, আমাদের ভূগর্ভে প্রচুর পানি রয়েছে, কিন্তু মূল প্রশ্নটা যেখানে উঠছে যে এই যে সর্বব্যাপী যে পানি আছে আমাদের এখানে সব জায়গায়, এই পানির কতটুকু নিরাপদ, আপনি কি বলবেন? ধন্যবাদ ইফতেখার ভাই। প্রথমত আসলে যে আমি একটু আমার ছোটবেলার শিক্ষায় চলে যেতে চাই, যে ছোটবেলায় আসলে আমরা সবাই শিখেছি যে একটা ওয়াটার সাইকেল, পানি চক্র, না? এই পানি চক্রের মধ্যে কিন্তু আসলে আমরা জেনেছি যে পানি কি করে প্রথমত নদী নালা খালবিল থেকে এভাপোরেশনের মাধ্যমে উপরে যাচ্ছে, বৃষ্টিতে যাচ্ছে, এবং আবার নদী নালা খালবিল এবং ভূপরিস্থ যে মাটি আছে, ল্যান্ড আছে, সেখানে যাচ্ছে, এবং সেখান থেকে কিভাবে আন্ডারগ্রাউন্ড ওয়াটারে যাচ্ছে। পানি নিরাপদ, এই পানি ছিল সম্পূর্ণ নিরাপদ। কিন্তু এই পানি নিরাপদ কথাটা আসলে 2015 সালের পর থেকে আসলে এই নিরাপদ পানির ব্যাপারটা চলে আসছে। কিন্তু এই পানিকে আসলে অনিরাপদ আমরাই করে তুলেছি। আমরা আমাদের মনুষ্য কাজে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, আমাদের অতিরিক্ত ব্যবহারের কারণে এবং আমাদের অনিরাপদভাবে ব্যবহারের কারণে আসলে অনিরাপদ করে তুলেছি, যে কারণে নিরাপদ পানি এখন আসলে আমাদের একটা দুষ্প্রাপ্যতার দিকে আস্তে আস্তে যাচ্ছে। আমি যদি একটু স্ট্যাটিস্টিক্সের কথা বলি, যে আসলে বাংলাদেশের মানুষ এখন 56 ভাগ মানুষের এখন নিরাপদ পানি সুপেয় পানি পান করছে। অর্থাৎ প্রায় অর্ধেকের মানুষ এখন নিরাপদ পানি আসলে সুপেয় পানি পান করতে পারছে না। তাহলে আসলে এই সুপেয় পানি এবং নিরাপদ পানি যদি আমরা সবার জন্য আমরা দিতে চাই, বাদ যাবে না কেউ, যেটা কিনা আজকের বিশ্ব পানি দিবস 2019-এর প্রতিপাদ্য বিষয়, তাহলে কিন্তু আমাদের সার্বিকভাবে সবাইকে মিলে কাজ করতে হবে। সরকার এবং যেখানে ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস, প্রাইভেট সেক্টর, সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। তো নিরাপদ এবং অনিরাপদের ডেফিনেশনসটুকু এখানে রাখি, কিন্তু আসলে অনিরাপদটুকু আসলে আমরা আমাদের নিজেদের কার্যকারণে আসলে আমরা করে তুলেছি। তো আমরা তো এতদিন যাবৎ সবাই মিলেমিশে কাজ করছিলাম, তাহলে পানিটা অনিরাপদ কেন হলো? আচ্ছা, এখানে আসলে এটা একটা মাল্টি ফ্যাসেটস অফ প্রবলেম। এখানে আমরা যদি এভাবে বলি যে আমরা পানিটাকে আমরা এত বেশি আমাদের প্রাপ্যতা ছিল, আপনি যেটা প্রথমতই বলেছেন যে এটা একটা নদীমাতৃক দেশ। এই আমাদের ঢাকা শহরে চারপাশেও 4টি নদী আছে, 57টি খাল ছিল, কিন্তু এখন যদি অফিসিয়ালি আমরা দেখি তাহলে আমরা আসলে গুনে 7 থেকে 10টি খালের বেশি পাবো না। আসলে এই যে পানির প্রাপ্যতা, এই পানির প্রাপ্যতা আমরা যদি 90 দশকের দিকে থেকে দেখি, যে আমরা তখন সুপেয় পানি আমরা পাবার জন্য আমরা প্রথমত গ্রাউন্ড ওয়াটার বা ভূগর্ভস্থ পানির দিকে, আমরা টিউবওয়েলের দিকে আমরা ঝুঁকে গেছি, এবং টিউবওয়েল থেকে আমরা একেবারে সর্বস্তরে, দেশের সর্বস্তরে এই টিউবওয়েলকে আমরা ছড়িয়ে দিয়েছি। এবং আমরা শুধুমাত্র যে আমাদের পানি পান করার জন্য তা না, আমাদের যে কৃষিকার্যে, যেখানে আসলে একটা বিশেষভাবে মানে একটা 97 ভাগ পানির ব্যবহারটা আসলে সেখানেই হচ্ছে। বাট বাকি যে সুপেয় পানির জন্য যে ব্যবস্থা, সেখানে আসলে আমরা ভূগর্ভস্থ পানি থেকে তুলে আনছি।
আমরা কিন্তু এই যে ব্যবস্থাটা নিয়েছি, ব্যবস্থাটা আমরা আসলে তাৎক্ষণিকভাবে নিয়েছিলাম, এবং আসলে আমরা যেটা চিন্তা করিনি সেটা আসলে আমরা তখন এই নিরাপদ পানি পেয়েছি, কিন্তু সাস্টেনেবিলিটি চিন্তা করিনি। আমরা চিন্তা করিনি এই ভূগর্ভস্থ পানি আসলে কতদিন টিকবে। আমরা চিন্তা করিনি আসলে যে ভূগর্ভস্থ, আমি যে প্রথমে ওয়াটার সাইকেলের কথা বলেছি, এইখানের পানিটা তো আসবে উপর থেকে, সারফেস থেকে, বৃষ্টি থেকে। এই পানিটাকে ভূগর্ভস্থতে আসলে কিভাবে ফেরত দেওয়া যায়। আমরা চিন্তা করিনি যে 450 কোটি বছরের যে পৃথিবী, যেখানে এই পানির আধারটা এই ভূগর্ভস্থের নিচে তৈরি হয়েছে, সেখান থেকে আমরা বিগত 1950 সালের পর থেকে এই পানিটুকু তোলার একটা বেশি প্রবণতা শুরু হয়েছে। এবং এই পানি যে তুলে আনছি, এই পানিটাকে কী করে আবার নিচের দিকে ফেরত দিতে হবে, এবং তাকে আবার পুনরায় ব্যবহারের জন্য মানুষের, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য তৈরি করতে হবে। তাহলে এখানে আসলে আমাদের এই নিরাপদ পানিকে আমরা ঠিকই আমরা একটা খুব বেশিভাবে আমরা ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা চলে আসছে, এবং আমরা তার সাথে সাথে যে ভূ উপরিস্থ পানিকে যে সদ্ব্যবহার করতে হবে, যেটা কিনা আমরা বিভিন্ন যে উন্নত দেশগুলোতে আসলে নিয়মটা এটাই হওয়া উচিত প্রথমত, যে ভূপরস্থ পানিকে আমরা ব্যবহার করব, এবং ভূগর্ভস্থ পানিতে সেটা আসলে রিচার্জ হয়ে যাবে ওয়াটার সাইকেলের মতো। কিন্তু আমরা ভূগর্ভস্থ পানিকে আমরা তুলে এনেছি একেবারে আমরা সাস্টেনেবল ওয়েতে আমরা চিন্তা করিনি, এবং আমরা সারফেস ওয়াটারকেও আমরা কিন্তু নদী নালাকে দূষিত করে ফেলেছি। পলিউশনকে আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিউশন দিয়ে, মনুষ্য বর্জ্য দিয়ে, এবং আমাদের পরিবেশের যে ভারসাম্য সলিড ওয়েস্ট বা সব কিছুর মাধ্যমে করে তুলেছে, যে কারণে আসলে আজকে দিনে এই যে নিরাপদ পানি, ভূপরস্থ পানিতেও যেমন আমরা অনিরাপদ করে তুলেছি, ভূগর্ভস্থ পানিকেও আসলে কন্টামিনেশন হচ্ছে বিভিন্ন আর্সেনিক দিয়ে, ম্যাঙ্গানিজের পরিমাণ বেড়ে যাচ্ছে পুরো দেশে, এবং পানির যে স্তর সেটা আসলে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তাহলে নিরাপদ পানি আসলে আমরা সাস্টেনেবল ওয়েতে চিন্তা করতে পারিনি বলে আসলে কিন্তু এই সমস্যাটুকু আমরা আজকের দিনে এসে এই নিরাপদ পানির অপ্রতুলতার কথা বলছি। একটা সময় পর্যন্ত আমরা নদীর পানি ব্যবহার করতাম, আপনি বললেন, তারপর আমরা ভূগর্ভের পানির উপরে নির্ভরশীল হলাম। এখন আমরা বলছি ভূগর্ভের পানি নিচে নেমে যাচ্ছে, এখন আবার আমরা নদীর পানির দিকে যেতে চাচ্ছি। এগুলোর মধ্যে আবার বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহার করার কথা অনেকে বলছেন। এগুলোর মধ্যে কি কোনো ভারসাম্য কি পরিমাণ হতে পারে, কোন পানি কতটুকু ব্যবহার করলে এটা টেকসই হবে, এটার কি কোনো হিসেব আমাদের কাছে আছে? আমি প্রথমে তো যেটা বলেছিলাম যে আসলে এখানে আসলে আমাদের নজর দেওয়া উচিত প্রথমত ভূপরস্থ পানিকে কি করে আমরা সদ্ব্যবহার করতে পারি। একটু দেরিতে হলেও আসলে আমরা এখন আসলে যে আমাদের নাগরিক ব্যবহারের জন্য, নগর ব্যবস্থাপনার জন্য যেখানে ওয়াসাক আছে, এবং সেই ওয়াসার এখন আসলে ভূপরস্থ পানির দিকে আমরা আসলে পানিটাকে সোর্স থেকে আমরা নেবার চেষ্টা করছি। কিন্তু এখানে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে হবে যে আসলে নগর উন্নয়নকে আমরা কখনো রোধ করতে পারবো না। আমাদের দেশ একটি ছোট্ট দেশ, এবং এখানে নগর উন্নয়ন চলবে, হবেই, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, আমরা মধ্যম আয়ের উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছি, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হবে। তাহলে সেই দিক থেকে আরবানাইজেশন যখন হবে, তখন আমাদের আরবানাইজেশনের আমাদের গ্রোথটাও আমাদের সারফেসের দিকে আমাদের বাড়বে। তখন হবে কি, আমার এই পানির যে আমার যে ডিমান্ড প্রতি বছর আসলে একটি জাস্ট গত দুদিন আগে একটি ইউএন থেকে একটি রিপোর্ট আসলে বিশ্ব পানি দিবসের যে বাদ যাবে না কেউ এটার উপরই বেরোয়েছে, সেখানে দেখা গেছে যে প্রতি বছর আসলে গ্লোবালি শতকরা 1 ভাগ পানি মানে চাহিদা বাড়ছে 1980 সালের পর থেকে। খেয়াল করে দেখেন যে 1 ভাগ পানি যখন বাড়ছে আরবানাইজেশনের ফলে, তাহলে 100 বছরে 100 ভাগ পানি বেড়ে যাবে। তার মানে কি পরিমাণ পানি আসলে বেড়ে যাচ্ছে, যে আমাদের ডিমান্ডটুকু। কিন্তু আমরা আমাদের শহরের জন্য, বাংলাদেশের জন্য আমরা কি করতে, আমরা আসলে এই নদীগুলোকে আমরা প্রপারলি ম্যানেজ করে ব্যবহার উপযোগী না করে আমরা যাচ্ছি দূরে দূরে ইনটেকের দিকে, সোর্সের দিকে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ভৈরবের দিক থেকে, মেঘনা নদীর অববাহিকা থেকে পানি নিয়ে আসছি ঢাকা শহরের মানুষের জন্য। কর্ণফুলীর অববাহিকা থেকে আরও দূর থেকে আমরা চট্টগ্রামবাসীর জন্য পানি নিয়ে আসছি। আবারও বলছি, এগুলো তাৎক্ষণিকভাবে একটা সলিউশন। হোয়াট উই নিড, আমাদের প্রয়োজন আসলে একটি সাস্টেনেবল সলিউশন, যেই জিনিসটা 90-এর দিকে শুধু টিউবওয়েল নির্ভরতা ছিল,
এখন আমরা আবার সেদিকে যাচ্ছি যে আমরা ইনটেকটাকে আস্তে আস্তে দূরে নিয়ে যাচ্ছি। আমাদের ছিল হচ্ছে শীতলক্ষার কাছে আমাদের ইনটেক ছিল সায়দাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে। সেখান থেকে যখন আমরা পানিটাকে নিয়ে আসলাম আমরা আসলে খুব বেশি দিন যে ব্যবহার উপযোগী করতে পেরেছি তা না, কিন্তু কারণ হচ্ছে আমরা নদীর পলিউশনকে তো আমরা রোধ করতে পারিনি। তাহলে সেই জায়গা থেকে যদি আমরা সোর্স প্রোটেকশন না করি, শুধু ইনটেক দূরে দূরে নিয়ে কত দূরে যাব, আমরা বেশি দূরে যেতে আমরা এই নদীর প্রসঙ্গটাতে আবার আসবো। আমরা একটু মারজানা আপনার কাছে যাচ্ছি যে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করেন জলবায়ু পরিবর্তন, তো মুহিত ভাই যে বিষয়গুলো নিয়ে বললেন যেগুলো আমরা আসলে পূর্বাভাসযোগ্য এবং মানুষের ভূমিকা আছে এমন বিষয়গুলো নিয়ে, কিন্তু মানুষের ভূমিকার কারণে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটার ক্ষেত্রে যে পূর্বাভাস অযোগ্য যে ঘটনাগুলো ঘটছে, আনপ্রেডিক্টেবল আবহাওয়ার আচরণ আমরা দেখতে পাচ্ছি, পানির উপরে এটার কি প্রভাব পড়ছে এবং সেটা আমরা কি ধরনের ঘটনা আমরা টের পাচ্ছি এটার মধ্য দিয়ে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কথা বলছি। আমরা যেহেতু জানি যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ কিন্তু এখন যেটা বলে রিসেন্টলি একটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে বলা হয়েছে 5th র্যাঙ্কিং ভালনারেবল কান্ট্রি বাংলাদেশ, এবং যদি আপনি জলবায়ু পরিবর্তনের দিক থেকে দেখেন বাংলাদেশকে 3rd র্যাঙ্ক বলা হয়। তো আপনি যদি এই জিনিসটা অ্যানালাইসিস করা হয় যে পৃথিবীতে যত ধরনের ন্যাচারাল ডিজাস্টার বা দুর্যোগ হয় তার সাথে কোনো না কোনোভাবে পানি জড়িত থাকে, এবং এটা বলা হয় 90% ডিজাস্টার পানি জড়িত। যেমন আপনি সাইক্লোন বলেন, আপনি বন্যা বলেন, নদী ভাঙন, সব কিছুর সাথেই পানি জড়িত। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে, যেটা মুহিত ভাইও বলল যে ভূগর্ভস্থের পানি খুব বেশি এক্সট্র্যাক্ট করে ফেলায় আমরা পানির যে লবণাক্ততা আমরা এটাকে আরও টেনে আনছি, এবং আমাদের দেশের 64টা জেলার মধ্যে আমাদের 20টা জেলাই কিন্তু এখন কোস্টাল বেল্টে যেটা আমরা বলি। তো দেখা যাচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড পানির ওয়াটার টেবিল নেমে যাচ্ছে এবং স্যালাইনিটি তত বেশি মানে ফাঁকা জায়গাটার মধ্যে স্যালাইন ওয়াটার প্রবেশ করছে। এবং বাংলাদেশে তো প্রতি বছরই কোনো না কোনো রকম সাইক্লোন ফ্লাড মানে হতেই থাকে। তো দেখা যাচ্ছে যে পানির যে উৎসগুলা আছে, পুকুর, নালা, ওইগুলাতে আপনার লবণ পানি ঢুকে যাচ্ছে। সো আমাদের যে সুইট ওয়াটার সোর্স যেগুলা, সেগুলোও লবণ পানিতে পরিণত হচ্ছে। তো এই কারণে দেখা যাচ্ছে গ্রামের মানুষরা কিন্তু দেখবেন এখনও তারা, বিশেষ করে আমি যদি বলি আমাদের কোস্টাল বেল্টে, ওনারা এখনও পুকুরের পানিটাকেই প্রেফার করে, কারণ ওদের মাটির নিচের পানি তো পুরোটাই লবণাক্ত। তো ওই পুকুরের যে সোর্সটা সেটাও এখন লবণ হয়ে যাচ্ছে। যে সিডার আইলার পরে যদি আপনি দেখেন বেশিরভাগ পুকুরের পানিগুলো লবণাক্ততায় পরিণত হয়েছে। তো দেখা যাচ্ছে এই যে ডিজাস্টার বা আমরা যেটা জলবায়ু পরিবর্তনের কারণে পানির উপর ডিরেক্ট এফেক্ট আসছে, এবং শুধু তাই না, এটার জন্য আপনার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হচ্ছে, আপনার অসুখ বিসুখের প্রবণতা বেড়ে যাচ্ছে, আন্ডার নারিশমেন্ট হচ্ছে। তো এটা আমাদের হেলথের উপরেও এফেক্ট পড়ছে, যে পানির কারণে যেই সমস্যাটা। তো আমরা দেখেছি যে আমাদের আসলে যদি উপকূলের প্রসঙ্গ যেহেতু আপনি টেনে আনলেন, আমাদের উপকূলে বাংলাদেশের উপকূলীয় এলাকার পানির সবচেয়ে বড় সংগ্রাহক হিসেবে আসলে ভূমিকা পালন করে নারীরা। মানে নারীরাই আসলে বাড়ির যত পানি দরকার এটা অনেক দূর থেকে হেঁটে সংগ্রহ করে বাসায় নিয়ে আসেন, এটা সংরক্ষণ করেন। তাহলে তো এখানে আসলে এটার প্রভাব তো তাহলে নারীর উপরে আরো বাড়তি চাপ তৈরি করছে। তো আমাদের যে রাষ্ট্রীয় নীতি, উন্নয়ন সংস্থাগুলোর যে নানা ধরনের তৎপরতা আমরা দেখি, তারা এই নারীদের এই যে বাড়তি চাপ তৈরি হচ্ছে সেটাকে লাঘব করার জন্য তারা আসলে কতটুকু কি কাজ করছেন, আপনি কি দেখতে পান এবং কি দরকার আসলে, সেটাও যদি একটু বলতেন। আপনি ঠিকই ধরেছেন যে আসলে নারীদের অনেক রেসপন্সিবিলিটির মধ্যে আরেকটা, এটা একটা আমরা বলবো যে এটা একটা অ্যাডেড রেসপন্সিবিলিটি, যে তারা একটা সংসারের বা তার পরিবারের পানির যে দায়িত্বটা সেটা তারাই পালন করে। তারা বিশেষ করে উপকূলীয় অঞ্চলে আপনি যদি দেখেন 5-6 কিলোমিটার দূর থেকে নারীরা প্রতিদিন কলসিতে করে পানি আনছে। এবং শুধু তাই না, যে তারা যে শুধু যে পানি সংগ্রহ তাদের দায়িত্ব সেটা না, তাদের এটার সঙ্গে তাদের পারিবারিক যে কার্যক্রমগুলো থাকে সেগুলোও ইনভলভ থাকে। তারা আজকাল আমাদের তাদের পরিবারে যে ইকোনমিক
ইনভলভমেন্ট বা ইকোনমিক যে তাদের কন্ট্রিবিউশন সেটাতেও তারা কাজ করছে। তো দেখা যাচ্ছে যে বৈষম্যটা খুব মানে ইকুয়ালি হচ্ছে না, নারীদের উপরে এটা একটা আমি যেটা বলবো অ্যাডেড একটা রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের আসলে করার তো অনেক কিছুই আছে, কিন্তু আমরা যদি কি নারীদের এই কষ্ট লাঘব করার জন্য আমাদের রাষ্ট্র কি করছে, উন্নয়ন সংস্থাগুলো কি করছে, আপনারা কি দেখতে পান এবং আপনি কি মনে করেন আসলে কি করা উচিত? এখন আমরা উন্নয়ন সংস্থাগুলো যেগুলো মানে আমাদের যে পদক্ষেপগুলো থাকে, যে আমরা যে উপকূলীয় অঞ্চলে পানির যে উৎসগুলো আমরা প্রিজার্ভেশনের জন্য কাজ করি, বা আমরা যে ছোট ছোট প্রকল্পগুলো নেই, আমরা প্রত্যেকটা প্রকল্পের আমাদের মানে কোর থাকে নারীর বান্ধব, বা শুধু আমি নারী বলবো না, শিশু বলবো, প্রতিবন্ধী, মানে যেটা এবারের প্রতিপাদ্য, বাদ যাবে না কেউ, তো বাদ যাবে না, অবশ্যই সবাই এটার ইনভলভ। তো আমাদের যে প্রকল্পগুলো হয় বা আমরা যে ইনিশিয়েটিভগুলো নেই, এগুলোর মধ্যে সব কিছু মানে নারীদেরকে মাথায় রেখে তাদের, কারণ একটা নারী যদি পানি, আপনি যদি দেখেন উপকূলীয় অঞ্চলে তাদের বিকেলে পানি আনতে যায় একটা জায়গা থেকে, অনেক দূর থেকে, তো তার একটা সিকিউরিটির ব্যাপার আছে, সে যে জায়গা থেকে পানিটা আনবে ওইটা তার অ্যাক্সেসিবিলিটির ব্যাপার আছে, সে কতটুকু গিয়ে আনতে পারবে। সো আমাদের এগুলো মাথায় রেখেই আমাদের চেষ্টাটা থাকা উচিত যে নারী বান্ধব বা শিশু বান্ধব, বা আমরা যদি বলি প্রতিবন্ধী বান্ধব যেসব পানির উৎসগুলোকে আমরা, সেটা কি হতে পারে যদি একটু উদাহরণ দিয়ে বলতেন? আমাদের তো যেটা আমরা বললাম যে আপনি যদি দক্ষিণাঞ্চলে দেখেন বা উত্তরাঞ্চলে তো প্রতি ঘরে ঘরেই টিউবওয়েল পাওয়া যায়, কিন্তু দক্ষিণাঞ্চলে কিন্তু প্রতি ঘরে ঘরে টিউবওয়েল পাওয়া যায় না। দেখা যাচ্ছে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে পুকুর থেকে পানি আনতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ছোট ছোট কিছু টেকনোলজি আছে যেগুলা খুব স্বল্প আয় মানে স্বল্প ব্যয়ে আমরা করতে পারি। পিএসএফ একটা টেকনোলজি। তারপরে আমরা যেটা যদি একটু আপনি, পিএসএফটা এক ধরনের খুব বেসিক পন্ড স্যান্ড ফিল্টার, এটা একটা ফিল্ট্রেশন চেম্বারের মতো থাকে, যেটা আমরা পুকুরের পানি বিশুদ্ধ করে, পানি পরিশোধন যন্ত্র এক ধরনের, জাস্ট পানি পরিশোধন। কিন্তু এটা শর্ত হচ্ছে আপনার যে পানির যে উৎসটা সেটা আপনার মিষ্টি পানি হতে হবে, মানে পানযোগ্য পানি, ওটা লবণ পানি, এটা লবণ ওইটাকে শুদ্ধ করবে না। তো ওইটা একটা টেকনোলজিতে হতে পারে। আমরা এখন যেটা খুব ওয়াইডলি আমরা প্রমোট করার চেষ্টা করতেছি রেইন ওয়াটার হারভেস্টিং, যেটা বৃষ্টির পানি ধরে রাখা। সেটার জন্য আপনার ওটা আরো সহজ, কারণ ওটা আপনার দূরে যেতে হবে না, ওটা আপনার বাসায়, আপনি যদি আপনার বাসার চালটাকে ব্যবহার করে আপনি পানিটা ধরে রাখতে পারেন বৃষ্টির যে সময়টুকু 4-5 মাস, তো দেখা যায় এই পানিটুকু বাকি সময়টুকু খাবার পানির জন্য হয়ে যায় একটা ছোট পরিবারের জন্য। আপনি যদি মানে এই পানিটা আসলে কতদিন তারা খেতে পারবে, আপনি এটার কি কোনো আমাদের সর্বগ্রহণযোগ্য কোনো কৌশল বা প্রযুক্তি আছে কিনা, যে একটা বৃষ্টির পানি আমি ধরলাম, এটা আমি আসলে কতদিন ধরে রেখে বৃষ্টির পানি? হ্যাঁ, বৃষ্টির পানি তো আসলে প্রথম যে বৃষ্টিটা হবে ওই পানিটা নেওয়া যাবে না, কারণ ওইটা ফেলে দিতে হবে। আমাদের যে ওয়াটার এইডের যে প্রোটোকলে দেখা গেছে যে ওই প্রথম বৃষ্টির পানিতেও কিন্তু আমরা জীবাণু পাই, তো প্রথম 5-10 মিনিট ওই পানিটা নেওয়া যাবে না। তারপরে যে পানিটুকু সেটা যদি আপনি একটা ট্যাঙ্কি, আমাদের যদি চাল ব্যবহার করে আমরা একটা ছোট চেম্বারের মধ্যে থেকে বেসিক ফিল্ট্রেশনটা করে আমরা একটা 10,000 লিটার বা 5,000 লিটার আপনার পরিবারের সংখ্যা অনুযায়ী, এটা যদি 5 জনের পরিবার হয়, আমরা 5,000 লিটারের একটা যদি ট্যাঙ্কিতে পানিটা রাখি, দেখা গেছে 5 থেকে 6 মাস বৃষ্টি পিরিয়ডটা বাদে, কারণ বৃষ্টির সময় তো ওনারা ডেইলি পানি পাচ্ছে, তো 5 থেকে 6 মাস ওই পানিটা পানযোগ্য থাকে। তো দেখা যায় যে শীতকালীন যে সময়টুকু, এখন যে সময়টুকু নভেম্বর থেকে মে পর্যন্ত, তো ওই পানিটা ওনারা খাবার পানি হিসেবে ব্যবহার করতে পারে, মানে ওটা জীবাণুতে আক্রান্ত হবে না 5-6 মাস পর্যন্ত। কিন্তু আপনার কথা থেকে যেটা আসলে বোঝা গেল, এই কাজটা করার জন্য আসলে একটা গ্রামীণ দরিদ্র পরিবারকে যথেষ্ট সচেতন হতে হবে এবং তার কিছু আসলে সাপোর্টও লাগবে, সেটা রাষ্ট্র থেকে আসুক, সেটা উন্নয়ন সংস্থাগুলো থেকে আসুক। তো আমাদের উপকূলের মানুষ তো আসলে কম না, প্রায় 3-4 কোটি মানুষ আমাদের উপকূলীয় এলাকায় আছে। তো তাদের জন্য আপনারা বলছেন যে এই সমর্থনটা আসাটা জরুরি, এবং সেটা একটা বহুমুখী উৎসের মাধ্যমে এই পানিটা প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব। একটা নদীর পানি থেকে পরিশোধন করে বৃষ্টির পানি ধরে রেখে এবং অন্যান্য উৎস থেকে যে পানিটা আসে, সেভাবে একটা সমন্বয়ের প্রস্তাব আপনি করছেন। তো আমি একটু মুহিত সাহেবের কাছে যদি একটু ফিরে আসি, যে
আপনি তো বলছেন যে আমাদের নদীর পানির আলোচনাটাতে আমরা আপনার সঙ্গে ছিলাম সর্বশেষ জায়গায়। তো আমরা যখন আসলে ভূপরিস্থিত পানি, যেটা নদী, খাল, বিল, হাওর বাওরের পানির কথাই আমরা বলছি, সেইটাতে যখন আমরা মনোযোগটা আবারও দেয়া শুরু করলাম, তখন আমাদের কাছে আমরা জানতে পারলাম যে আমরা সরকারি নানা গবেষণা, বেসরকারি নানা সমীক্ষায় আমরা দেখতে পেলাম যে এই সমস্ত বাংলাদেশের নদীগুলো নানা প্রাকৃতিক জলবায়ু পরিবর্তন, নানা ধরনের প্রতিবন্ধকতা, অবকাঠামো তৈরির মধ্য দিয়ে এগুলো একের পর এক মারা যাচ্ছে। যে কয়টা নদী টিকে আছে সেগুলো চরমভাবে দূষিত হয়ে পড়ছে, অনেক নদীর পানি পরিশোধন অযোগ্য জায়গায় চলে যাচ্ছে। এটা থামাতে হলে আসলে কি করতে হবে? আচ্ছা, আমি আপনার প্রশ্নটিতে যাবার আগে আমি একটু আগের মার্জানা আপার একটু সাথে আমি একটু সাপ্লিমেন্ট করছি, বিকজ এখানে বেশ কিছু জিনিস আছে যে এখানে প্রজেক্টের কথা আছে, শুধু যে জেন্ডারের ইস্যু তা না, আসলে এই বাদ যাবে না কেউ, এই থিমটার উপর বেস করে আসলে করণীয় যে আমাদের কাজগুলো সেগুলোর উপরে আমি জাস্ট একটু সাপ্লিমেন্ট করছি। খুব ভালো করে যদি একটু খেয়াল করে দেখেন যে বাদ যাবে না কেউ, এই থিমটাতে আসলে এই কারা কারা বাদ যাবে না, এইটাকে যদি আমরা একটু এভাবে বলি যে ভৌগোলিকভাবে যেমনটা আছে ঠিক তেমনি আসলে কিন্তু যে মানে ভৌগোলিকভাবে যেই এলাকাগুলোতে আসলে যাওয়া যাবে না বা একটু ডিফিকাল্ট এরিয়া, কিন্তু এমন এমন এলাকা আছে যেখানে কিন্তু আসলে যাওয়া যাবে, কিন্তু তারা পশ্চাৎপদ এলাকা, যেমন আমাদের টি গার্ডেনের যে চা বাগানের যে যারা নাকি কর্মীরা কাজ করে, আসলে কিন্তু তারা এ শর্ট অফ বন্ডেড এমপ্লয়ি বাই দ্য প্রাইভেট সেক্টর। সেই সব জায়গাতে আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, সেই সব জায়গাতে কিন্তু আসলে প্রকল্পের কথা যখন আসছে, আমরা উন্নয়নশীল সংস্থা থেকে কিন্তু আসলে ছোট ছোট এক্সাম্পলগুলো তৈরি করতে পারি, কিন্তু প্রকল্প কিন্তু সরকারের থেকে নিতে হবে। সেই সরকারি যে বড় বড় যে মানে প্রকল্প বা যে কোনো ধরনের প্রকল্পগুলোতে আসলে কী ধরনের কম্পোনেন্টগুলো, চ্যালেঞ্জগুলো বাদ যাবে না যদি আমরা বলি, তাহলে এই চ্যালেঞ্জগুলো কিন্তু অনেকগুলো আছে। সেই টি গার্ডেনে কিন্তু সরকার ইচ্ছা করলে প্রকল্প নিতে পারছে না, তাহলে সেইখানেও কিন্তু আসলে আমরা কিন্তু আমাদের এখানে একটা সমন্বিত জিনিসের করতে হবে। টেকনোলজিক্যাল জিনিসটা কিন্তু আর্সেনিকের শুধু প্রবলেম না, এখানে কিন্তু টেকনোলজি আমাদের হাওড় বাউড় চর এলাকায় একটা ডিফিকাল্টিস রয়ে গেছে। আর প্রকল্পের কথা যখন বলছেন যে সরকারি প্রকল্পগুলো কিন্তু বিগত দিনগুলোতে দেখা গেছে যে আর্সেনিকের একটি প্রায় 2000 কোটি টাকার প্রকল্প এসেছে কোস্টাল বেল্ট এলাকায়, যে পুকুর খননের দুটি প্রকল্প এসেছে, কিন্তু যে প্রকল্পগুলো নিতে হবে সেই প্রকল্পগুলোতে কিন্তু আসলে এই পুরো অ্যাওয়ারনেসের জিনিসটা, যে মানুষের যে সমন্বিত যে উদ্যোগগুলো থাকবে সবাই যাতে এখানে থাকে, সেখানে কিন্তু সেটা যদি না থাকে তাহলে এই প্রকল্পগুলো থাকবে না। আমি এটুকু বললাম কারণ হচ্ছে এখানে সবাইকে নিয়েই যাতে আমরা সব, যেহেতু বাদ যাবে না কেউ, সেখানে প্রকল্পগুলোতে সরকারি উদ্যোগে এগুলো আমরা যারা উন্নয়নশীল মানে সংস্থাতে কাজ করছি তাদেরকে নিয়েই কাজ করতে হবে। আর আপনার যে প্রশ্নটা আমি খুব সংক্ষেপেভাবে আমি বলছি যে এই যে আমাদের নদ নদীগুলোতে যে প্রশ্নটি আমাকে করেছেন, সেই নদ নদীগুলোতে বা এই জলাধারগুলোতে রক্ষা করার জন্য কিন্তু আসলে আমাদের প্রথমত অ্যাওয়ার হতে হবে। আপনি এই প্রকল্পগুলোতে যদি আমি 2030 সালকে আমি টার্গেট করি, খুব মানে একটু দেখেন যে ম্যারাথন যে দৌড় হয় 42 কিলোমিটারেরও বেশি, শেষ কিলোমিটারটুকু 2 কিলোমিটার যিনি দৌড় দেন তার প্রথমতই একটি ইমেজ থাকে আমি শেষ 2 কিলোমিটার কিভাবে যাব। সে যদি প্রথম থেকেই যদি খুব ফাস্ট দৌড়ায় সে শেষেরটা রিচ করতে পারবে না, অর্থাৎ তার প্রথমে শেষ 2 কিলোমিটারটা খুব কঠিন এবং আমার প্ল্যান হতে থাকে। 30 সালকে যদি আমি সামনে রাখি তাহলে 30 সালের জন্য আমাদের এখনই প্রকল্পে এগুলোতে থাকতে হবে, যেটা হচ্ছে এই নদ নদীগুলোকে যদি রক্ষা করতে হয় তাহলে মানুষকে প্রথমত সেন্সিটাইজ হতে হবে। গুড গভর্নেন্স বলছে এই কারণে, কারণ এই নদ নদীগুলো পলিউশন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের কারণে। সেখানে আমাদের এই পলিউশনগুলোকে রোধ করতে গেলে আমাকে সঠিকভাবে সরকারের পক্ষ থেকে এখানে রোধ করতে হবে, অর্থাৎ ইমপ্লিমেন্ট করতে হবে, এনফোর্স করতে হবে লকে। তার সাথে আছে যে ওভার কমপ্লাসেন্সি। আমরা এই যে মাঝে মাঝেই দেখি যে আমরা যেমন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে আমরা ছিলাম যে যেখানে সুপেয় পানি যেখানে আমাদের প্রায় 97% ছিল, কিন্তু সেখানে আমরা এই নিরাপদ পানির যখন আমরা চলে আসছি তখন সেটা 56% হয়ে গেছে। কিন্তু এখনও আমরা কিন্তু এই ধরনের ডেটাগুলোকে অনেক সময় রেফার করে থাকি যে আমরা হয়তো পানির দিকে বা সুপেয় পানির দিকে আমরা অনেক অর্জন আছে, কিন্তু অর্জনটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে, নট এসডিজি। তাহলে এসডিজির জন্য আমাকে সেই পথটুকু পাড়ি দেওয়ার জন্য কিন্তু আমাকে এখনই পরিকল্পনা করতে হবে জনগণের সাথে।
তার সাথে হচ্ছে টেকনোলজিক্যাল দিক। সেই দিকগুলো কিন্তু আসলে যে অপ্রতুল তা না, সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, মনিটরিং করতে হবে এবং এনফোর্স করতে হবে। আমি যদি খুব সোজা মতো বলি নদ নদীগুলোকে ঠিক করার জন্য, খালগুলোকে ঠিক করার জন্য আমরা খুব সহজেই ওয়েটল্যান্ডকে আমরা ফ্লোটিং কনস্ট্রাক্টেড ওয়েটল্যান্ড আছে সেগুলোকে আমরা নিয়ে আসলে এগুলোকে রোধ করা খুব সহজেই সম্ভব হবে। তবে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা আসলে পানি নিয়ে অনেক কিছু আজকে জানলাম। তো প্রিয় দর্শক, আজকে আমরা বিশ্ব পানি দিবস উপলক্ষে আমরা এই সুযোগে ওয়াটারএডের সহযোগিতা আমরা যে বিশেষ আলোচনাটির আয়োজন করলাম, সেটার মধ্য দিয়ে একটা জায়গায় আমরা একটু শেষ যে আলোচনা যে মুহিত সাহেব বললেন যে সবার মধ্যে একটা সমন্বয়, তো সমন্বয়ের বিষয়টা আমরা একটু ক্লিশে হয়ে গেছে। আমরা অনেক সময় বলি যে সমন্বয় তো আছে, তাহলে সমাধান কেন হচ্ছে না? কিন্তু সমন্বয় লাগবে, সমাধানের অনেক পথ আছে। কিন্তু যেটা উনি শুরুতে শেষ দিকে বললেন যে এই জায়গায় আসলে পানি খাতে আমরা যে এমডিজিতে আমাদের যে অর্জনটা ছিল যে আমরা সবার মধ্যে পানি পৌঁছে দিতে পেরেছি, কিন্তু সেই পানিটা কতটুকু নিরাপদ সেই আলোচনায় যখন আমরা এসছে, যেটা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার একটা বড় বিষয়, সেখানে এসে আমরা দেখেছি যে আমরা নিরাপদ পানি আসলে সবাইকে পৌঁছে দিতে পারছি না। ফলে পানিকে নিরাপদ করাটা, সবার কাছে সেই পানি পৌঁছে দেওয়াটা আমাদের সামনের দিনের চ্যালেঞ্জ। এবং পানি শুধুমাত্র পানির বিষয় না, পানির সঙ্গে মাটির সম্পর্ক আছে, পানির সঙ্গে জলবায়ুর সম্পর্ক আছে, পানির সঙ্গে আমাদের পরিবারগুলোর ভূমিকা আছে, নারীর ভূমিকা আছে, রাষ্ট্রের ভূমিকা আছে, সামগ্রিকভাবে আসলে সবার ভূমিকা আছে। সেই ভূমিকাগুলো যদি সবাই সঠিকভাবে পালন করে, আমরা আশা করতে পারি যে আমরা একটি সুন্দর বাংলাদেশের জন্য নিরাপদ পানি আমরা সবাইকে পৌঁছে দিতে পারবো। সবাইকে আবারও ধন্যবাদ।